তবে আজকে রাহুল গান্ধীর এই যে অভিযোগ, সে অভিযোগটা একেবারে খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে শোনাবো বিরতির পর ফিরে এসে। তারপর অপ্রতিম ধর কংগ্রেসের মুখপত্র রয়েছেন আমাদের সঙ্গে জাতীয় কংগ্রেসে, ওনার বক্তব্য শুনবো, সঙ্গে থাকুন। मेरे ऊपर 36 केस हैं। हर 10-15 दिन में केस लड़ने कहीं ना कहीं जाना पड़ता है मुझे। मैं आपसे पूछना चाहता हूं, ममता जी पे कितने केस लगाए नरेंद्र मोदी ने? ममता जी का कितने घंटे इंटरोगेशन हुआ? मेरा 55 घंटे 5 दिन एक के बाद एक इंटरोगेशन हुआ ईडी से। ममता जी पर कोई आक्रमण नहीं होता, ना सीबीआई ना ईडी ना कुछ। क्यों? क्योंकि वो बीजेपी से सीधा नहीं लड़ती हैं। ये सच्चाई पूरा बंगाल जानता है। सिर्फ कांग्रेस पार्टी विचारधारा के बल पर बीजेपी से लड़ती है। 24 घंटा नरेंद्र मोदी कांग्रेस पार्टी पर, राहुल गांधी पर, खारगे जी पर आक्रमण करता रहता है। बंगाल के चुनाव के वक्त नरेंद्र मोदी आकर ममता जी पर आक्रमण करता है, मगर आप देखना बंगाल का चुनाव खत्म होगा, नरेंद्र मोदी ममता जी के बारे में कुछ नहीं कहेगा, क्योंकि वो जानता है कि हिंदुस्तान में सिर्फ एक शक्ति आरएसएस, बीजेपी और नरेंद्र मोदी को हरा सकती है, और वो शक्ति कांग्रेस पार्टी है। कांग्रेस पार्टी की विचारधारा है। भाइयों और बहनों, आप कांग्रेस पार्टी को यहां मजबूत कीजिए, कांग्रेस पार्टी को आप यहां वोट दीजिए, हमारे कैंडिडेट्स को विधानसभा में भेजिए, क्योंकि वही रास्ता है आरएसएस और बीजेपी को हिंदुस्तान से हटाने का। এই যে পুরো বক্তব্যের আমি অপ্রতিমদার কাছে বলবো, এটা একদম বাস্তব যে 36টা কেস রয়েছে রাহুল গান্ধীর ওপরে চাপানো হয়েছে, এবং 55 ঘন্টা উনি ইন্টারোগেশন বা ইনভেস্টিগেশনের আওতায় ছিলেন, ওনাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সেই তুলনায় দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কোনো কেসও করা হয়নি বা ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন কিছুই হয়নি। এর থেকে উনি আতাত বা যোগসূত্র বা আন্ডার টেবিল নেগোসিয়েশনের কথা বলছেন। অপ্রতিমদা, সকলকে শুভ সন্ধ্যা এবং আমার কো প্যানেলিস্টদের শুভেচ্ছা এবং নমস্কার, এবং আপনাদের সমস্ত দর্শকদের। প্রথমে বলি, আপনারা আজকে যে সাবজেক্টগুলো রেখেছিলেন তার মধ্যে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন করাচ্ছে তার উপরে আপনারা সাবজেক্ট রেখেছিলেন। আমি আপনাদের খুব পরিষ্কার বলি, এই যে নির্বাচন পশ্চিমবঙ্গে এবছরে হচ্ছে প্রথমবার, ভারতবর্ষের ইতিহাসে হয়তো নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রথমবার যেভাবে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন কমিশন বেসিক্যালি আমাদের কাছে 55% অলরেডি ফেল করে ফেলেছে। আমি আপনাকে লজিক দিয়ে বলি, মানে আমাদের কর্পোরেটরের কথা আছে, বেটা কখনো কখনো ঝুট বলে, ডেটা ঝুট বলে না। আপনাকে খুব পরিষ্কার করে বলি, প্রথম দফায় এর 58 লক্ষ লোকের নাম বাদ গেছিলো। সেই নামগুলো বাদ গেছিলো যারা মারা গেছেন বা স্থানান্তরিত হয়েছেন। হঠাৎ করে তারপরে চলে আসলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে এখনও পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো শব্দ আসেনি। তাহলে পশ্চিমবঙ্গে হঠাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো কোথার থেকে, আর কেনই বা এলো? আপনি এবছর নির্বাচন করছেন 27 লক্ষ মানুষকে ভোটদানে বাইরে রেখে। পশ্চিমবঙ্গের 27 লক্ষ মানুষ যারা লজিক্যালি ভোটার, সেই লোকগুলোকে বাইরে রেখে যে ভোটদান করছেন, তার মানে কি এটা পরিষ্কার হচ্ছে না নির্বাচন কমিশন পরোক্ষে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে? 27 লক্ষ যে লজিক্যাল ভোটার, আপনি এই তথ্য তার কারণটা হচ্ছে ট্রাইব্যুনালে, আমি আপনাকে যদি বলি, ট্রাইব্যুনালে 600 650, আমি আজ থেকে দুদিন আগের কথা বলছি, তার মধ্যে মাত্র 139 জন, মানে 139 জনের ট্রাইব্যুনালে নাম উঠেছিল, 138 জন পাস করেছেন। মানে আমি যদি লজিক্যালি বলি, তাহলে 98%, 27 লক্ষ লোকের যদি 98% আপনার কথাতেই ধরে নিই লজিক্যাল ভোটার ছিলেন, তাহলে আমার কথা, আমি 98 কোথায় বললাম? 600 জনের বিচার হয়েছে, তার মধ্যে 100 জন, সেটা 90% হয় কি? না, 139 জন, 138 জন, আপনি ভালো করে একটু দেখবেন। 600 জনের মতো বিচার নিষ্পত্তি হয়েছে বলছে কমিশন, তার মধ্যে 138 বা 39 এরকম একটা। না, একদম না, 139 138। না, আপনি জানেন, একদম না, একদম আমি স্ট্রংলি অপোজ করছি। আমি আপনার কথাতেই ধরে নিলাম, তাহলে 139 138 জন এসছে, কখনোই না। আমি যদি সম্ভব হয়, আমি আমার কলিগদেরকে রিকোয়েস্ট করবো, যদি এই তথ্য পাওয়া যায় যে কতজনের আজ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মানে আন্ডার ট্রাইব্যুনালে, এবং কতজন আমি দেখাবো ভোটাধিকার ফেরত পেয়েছে, অবশ্যই দেখাবো। পাশাপাশি এটাতে ফেরত আসি, পশ্চিমবঙ্গে একজনও বৈধ ভোটার যদি ভোটদানে এবারে বিরত থাকেন, তাহলে গণতন্ত্রে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন কি সম্পূর্ণ হচ্ছে না? তাহলে পক্ষান্তরে যেখান থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে আপনি ভোটারকে বঞ্চিত রেখে ভোট করছেন, আমরা পশ্চিমবঙ্গে হঠাৎ দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন অস্বাভাবিক ধরনের বিধিনিষেধ চালু করেছেন।
এই চালানো যাবে না, বাইক চালানো যাবে না, সব মেনে নিলাম। পাশাপাশি এরকম সিচুয়েশন, আমি তো এরকম একটা নির্দেশের অপেক্ষা করছি যে কখন নির্বাচন কমিশন নির্দেশ দেবে যে ভোটের দুদিন আগে থেকে স্বামী স্ত্রী কথা বলা যাবে না, সেক্ষেত্রে ভোটার প্রভাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। তো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কিন্তু আমি অপ্রতিম দা, আমি আপনার সঙ্গে আমার আগে কথা হয়নি, কিন্তু আপনাদেরই একাধিক প্রতিনিধি যারা টিভি মিট করেন তাদের থেকে আমি বাইক র্যালি, বাইক বাহিনী, বাইক তাণ্ডব এই কথাগুলো বলতে শুনেছি। আপনার মনে থাকবে হাওড়াতে কয়েকদিন আগে একটি খুনের ঘটনায় সেখানকার বিধায়ক মোটরসাইকেলের পেছনে করে যাচ্ছিলেন, আপনার এখানে রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তিনি তার তীব্র প্রতিবাদ করেছিলেন। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। বাইক বাহিনীর তাণ্ডব, বাইক বাহিনী ভোটের দিন যে জিনিস করে, আমি আপনার সাথে এই ব্যাপারে পুরো একমত। তাহলে এবার নির্বাচন কমিশন তাহলে কি আপনারা তো মিস ইন্টারপ্রেট করে দিচ্ছেন মানুষের কাছে। বাইক বেরোনো বারণ কোথাও নির্বাচন কমিশন বলেনি। নির্বাচন কমিশন যে নির্দেশগুলো দিচ্ছেন মানুষের হয়রানি। আজকে আপনি একটা কথা বলুন, আজ পর্যন্ত অমিত শাহর ভাষায় 11 বার এসআইআর হয়েছে, এসআইআর যদি আইআর হয়েছে। কোনোদিন মানুষকে এইভাবে লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছে তার ভোটাধিকার ফেরতের জন্য? নিশ্চয়ই কোনোদিন হয়নি। তাহলে মানুষকে লাইনে দাঁড় করানো ছাড়া 2014 পর থেকে আমরা যে সরকার দেখছি ভারতবর্ষে আছে, তাদের শুধুমাত্র কাজ মানুষের দৃষ্টিকে প্রাথমিক। তাহলে আমার যেখানটায় ইস্যুর লাইন ছিল অপ্রতিমদা, সেটা হচ্ছে তৃণমূল আর বিজেপির এদের কি আঁতাত আছে, যেটা রাহুল গান্ধীজি বলছেন? দেখুন, আমাদের কাছে তৃণমূলও যে দল, বিজেপিও সেই দল। আপনি যদি খেয়াল করে দেখেন, বিজেপির এই মুহূর্তে যার নেতৃত্বে বিজেপি লড়ছে, যাকে মুখ করে লড়ছে, তিনিও তৃণমূলেরই প্রোডাক্ট। আপনাকে আমি আরও বলছি, আমি আপনাকে তথ্য দিয়ে বলছি, বেশ কিছুদিন আগে আমাদের বারাসাতের তৃণমূলের যিনি এখনকার প্রার্থী, 2021-এ যিনি বিজেপি প্রার্থী ছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি আমায় বলুন যে শঙ্কর চ্যাটার্জির ব্যাপারে, তো তিনি পরিষ্কার বলেন যে বিজেপি শঙ্কর চ্যাটার্জি তো আমি দাঁড় করিয়েছি। এর থেকে বেশি আতাত কেন চায়? আতাতের প্রমাণ কোথা থেকে আসছে না? পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছিলেন, বিভিন্ন সময় দাবি করেন, বা বিভিন্ন প্রতিনিধি দাবি করে আজকের ডেটে, যে তৃণমূল দলটাকে নাকি বিজেপি জন্ম দিয়েছে। তা না হলে নাকি বিজেপি যে তৃণমূল যেভাবে কষ্ট পাচ্ছিল সেখান থেকে নাকি ওরাই জন্ম দিয়েছে। তাহলে বিজেপি আর তৃণমূল যে আমাদের কাছে আলাদা দল, তা কিন্তু তৃণমূল আর বিজেপি আলাদা দল নয়। খুব মন দিয়ে শুনুন, অপ্রতিম দা বলছেন, কারণ যিনি বিজেপির মুখ হয়ে প্রচার করছেন তিনি আসলে তৃণমূলেরই বাই প্রোডাক্ট। কোনো জায়গায় অপ্রতিম দা ভুলেই যাচ্ছেন যে এরা সবাই কংগ্রেসের বাই প্রোডাক্ট, এটা উনি ভুলে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে, শুভেন্দু অধিকারী আগে কংগ্রেস করতেন, খুব সম্ভবত কোনো একটা সময় যুব কংগ্রেস করতেন। তো এই যে কংগ্রেস থেকে আসা বা কোনো রাজনৈতিক দল থেকে আসা, সেখানে ধরতে গেলে তো দেখা যাবে যে শতাব্দী প্রাচীন একটি দল জাতীয় কংগ্রেস, কম বেশি অনেকেই হয় আরএসএস ওই পন্থায় বিশ্বাসী, বাদবাকি যে সমস্ত ডানপন্থী দলগুলো রয়েছে তার ম্যাক্সিমামই তো কংগ্রেসের বাই প্রোডাক্ট। আপনাকে আমি খুব পরিষ্কার করে এই কথাটাই বলি, সেই অর্থে ধরতে গেলে তো ভারতবর্ষে কংগ্রেস ছাড়া অন্য কোনো দল ছিল তৎকালীন সময় দলগুলো ছিল। আপনি বলছেন তৈরি হচ্ছে, আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে 1997 সালে যখন তৃণমূল তৈরি হয়, তারপরে পরবর্তী অধ্যায়ে এসে দেখা যায় যারা তৃণমূলের আছেন আজকের ডেটে, তারা কখন বিজেপির ঘরে গিয়ে উঠবেন তার কোনো নিশ্চয়তা এই মুহূর্তে নেই। 2021 সালে যদি আপনি প্রার্থী তালিকা দেখেন বিজেপির, তাহলে দেখবেন সেই আউট অফ 294 আপনি দেখবেন 134 তৃণমূলের ক্যান্ডিডেট। এটা আপনি একদম ঠিক বলছেন যে রাজনৈতিক দল পরিবর্তন, মানে একটা সময় আমরা দেখতাম যে আমাদের যদি কারোর বাড়ির বয়স্ক মানুষের ব্রিদিং প্রবলেম হয়েছে না, আপনাদের করোনার সময় তো সবার হয়েছে, আমার নিজের বাড়িতে হয়েছে, ব্রিদিং প্রবলেম হলে আমরা পাগলের মতো ছুটতাম যে তাকে হসপিটালে নিতে হবে অথবা অক্সিজেন সিলিন্ডার দিতে হবে। এখন কি হয়, ব্রিদিং প্রবলেম হলে চট করে দল পরিবর্তন করা যায়। এখানে অক্সিজেনের অভাবে আমি কাজ করতে পারছি না, আমি নতুন দলে যাচ্ছি, অক্সিজেনের অভাব হলে রাজনৈতিক দল তাকে সাপ্লিমেন্ট অক্সিজেন দেয়। এটা অন্য কালচার, যাই হোক, এটা এখন খুব চলছে আর কি, কে কোথায় সেটা আমরা বুঝতে পারি না। আমি বিরতির পর ফিরে আসব। এই যে বললাম যে অপটিমিজম বা অতিরিক্ত প্রত্যাশার একটা ছবি ধরা পড়ছে এই দুই রাজনৈতিক দল, মানে বিশেষত তৃণমূল এবং বিজেপির গলায়। কার্যত তারা দ্বিতীয় দফার তোয়াক্কা না করেই বলছেন আমরা অনেকটা এগিয়ে রয়েছি, বরঞ্চ এই তাদের এগিয়ে থাকা দৌড়ে কোথাও যেন কংগ্রেস আর সিপিএম অনেকটা নিষ্প্রভ হয়ে রয়েছে।